আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল এবং আমি ফাহমিদা সালাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার উৎখাত করলে কে ক্ষমতায় আসবে তা স্পষ্ট নয় বলেই সাড়া পাচ্ছে না বিরোধীরা। তিনি বলেন, উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে চেয়েছে আওয়ামী লীগ, যাদের ভোট করার সক্ষমতা নেই তারাই বর্জন করেছে। মানবাধিকার নিয়ে আমেরিকার দ্বৈত নীতির সমালোচনা করেন সরকার প্রধান। সকালে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা জানিয়েছেন। রুহুল আমিন তুহিন আরও জানাবেন। টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম রাষ্ট্রীয় সফর থাইল্যান্ডে। ইউএনএসক্যাপের ৮০তম অধিবেশনে যোগ দেওয়া সহ সফরের অদ্যপান্ত জানাতে গণভবনে সরকার প্রধানের এই সংবাদ সম্মেলন। আমরা প্যালেস্টাইনের পক্ষে আছি এবং আন্তর্জাতিকভাবে আমরা সবসময় তাদের পাশে দাঁড়াচ্ছি। এরপর ঘণ্টাব্যাপী সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসন, আন্তর্জাতিক ও দেশীয় রাজনীতি, দ্রব্যমূল্য, কৃষি উৎপাদন সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে প্রধানমন্ত্রীর জবাবে। বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত দল, চক্রান্তকারীরা সরকার হটানোর চেষ্টা করলেও তাতে জনগণের সাড়া মেলেনি। আমার একটা প্রশ্ন, আমি এটা করতে চাই। ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? কে দেশের জন্য কাজ করবে? কাকে তারা আনতে চায়? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। যত বাধাই আসুক, দেশের মানুষকে নিয়ে কিন্তু আমরা বিজয় নিয়ে আসি। যুদ্ধ পরিস্থিতিকে উস্কে দেয়া আবার মানবাধিকার নিয়ে আমেরিকার দ্বৈত নীতির সমালোচনা করেন সরকার প্রধান। যারা এভাবে মানবাধিকার লঙ্ঘন করছে তারা দেবে, এটা তো আমারও প্রশ্ন। এবং সেই প্রশ্নটা আমিও আন্তর্জাতিক পর্যায়ে আমি করে এসেছি, যে এই দুমুখ নীতি কিসের জন্য। অস্ত্র প্রতিযোগিতাটা বন্ধ করে এই টাকাটা বরং মানুষের কল্যাণে বা জলবায়ু পরিবর্তনের ফান্ডে দিয়ে দেন। আমি সেটাও বলে আসছি। কৃষিজ উৎপাদন বাড়াতে সমবায় ভিত্তিক কৃষিতে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের যতগুলি আইল আছে, সেই আইলগুলি যদি জোড়া দেওয়া হয় তো ফরিদপুরের মতো মানে একটা জেলার সমান অতখানি চাষোপযোগী জমি আমাদের বের হয়ে আসবে। আমার বাড়ি আমার খামারের একটা সমবায় আমি সমিতি করে রেখেছি, আমি সেখানে উপদেষ্টা, এবং আমাদের জমি থেকে 9 বিঘা জমিও সেখানে দেওয়া আছে। যার যার জমি যেখানে যেখানে ছিল সেই জমির অনুপাতে তাকে সে টাকার ভাগ দেওয়া হলো। আমি আমার ভাগে 1 লাখ টাকা পেয়েছি। নিত্যপণ্য নিয়ে অবৈধ মজুতদারদের কারসাজি সরকারের নজরে আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটু দাম বাড়লেই বড় করে গণমাধ্যমে প্রচার করা ঠিক না। আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন থামাই। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। সেটা করতে পারি। টানা দাবদাহের মধ্যে চট্টগ্রামে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির, তবে স্থায়িত্ব বেশি না হয় তাপমাত্রা তেমন কমেনি। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলের পাশাপাশি ঢাকা সহ পশ্চিমাঞ্চল সন্ধ্যা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলে হঠাৎ বন্যার সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে রাঙামাটি, কক্সবাজার সহ 3টি উপজেলায় বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। সারা দেশে বইছে তীব্র দাবদাহ। প্রচণ্ড এই গরমে এক পশলা বৃষ্টি তাই তো স্বস্তির বার্তা নিয়ে এসেছে। দাবদাহের মধ্যে অবশেষে বৃষ্টির দেখা মিলেছে চট্টগ্রামের বিভিন্ন স্থানে। হালকা বৃষ্টির সঙ্গে হয় বজ্রপাতও। বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি হয়েছে। এদিকে বজ্রপাতে কক্সবাজারের পেকুয়ায় 2 লবণ শ্রমিক এবং রাঙ্গামাটিতে 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন কমপক্ষে 7 জন। তবে রাজধানীতে সূর্যের তাপের বাড়াবাড়ি থাকলেও আকাশে হালকা মেঘের দেখা মিলে। ভাবসা গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। পথের অস্বাস্থ্যকর শরবতে অনেকে শীতল হওয়ার চেষ্টা করছেন। যদিও জানি এটা খারাপ, তারপর আসলে যে পরিস্থিতি যেভাবে হাঁটাচলা করা হয় সেই হিসেবে একটু শরবত না খেলে আসলে তৃপ্তিটা আসে না। তো আসলে এই গরমে রাস্তাঘাটে হাঁটাটা আসলে খুব কষ্টের হয়ে গেছে। গরমের জন্য খেপ মারতে একটা খেপ মারলে 2টা বসতে হয়। এপ্রিলে স্বাভাবিকের তুলনায় শতকরা 81% বৃষ্টি কম হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কারণে কিছুটা তাপমাত্রা কমতে পারে। এ প্রবণতা 11 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তারপর আবার কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। সীমানা কমলেও অব্যাহত থাকতে পারে তীব্র, মাঝারি ও মৃদু দাবদাহ। মোটামুটি এই 4 তারিখের পর থেকে কিন্তু তাপদাহ হয়তো কোথাও 2-1 জায়গায় থাকতে পারে, কিন্তু প্রায় জায়গা থেকে উঠে যাবে। আবার 11 তারিখের পর থেকে যদি বৃষ্টিপাতের প্রবণতা এভাবে কমে যায় তাহলে আবার কোথাও তখন তাপদাহ অবস্থায় চলে আসবে।
এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার সহ আশেপাশের জেলাগুলোতে বন্যা হতে পারে এবং সিলেটে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। আর বাদল, RTV, ঢাকা। তীব্র তাপপ্রবাহে মানুষের পাশাপাশি অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণীকুল। রোদের খরতাপে অস্বস্তি বেড়েছে পাখিদেরও। তাপপ্রবাহ থেকে ঢাকা জাতীয় চিড়িয়াখানার প্রাণীগুলোকে রক্ষায় নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। হিটস্ট্রোক ঠেকাতে পরিবর্তন আনা হয়েছে খাবারেও। এদিকে প্রচণ্ড গরমে চিড়িয়াখানার দর্শনার্থী কমেছে প্রায় ৮০%। শরীয়ত খানের রিপোর্টে বিস্তারিত থাকছে। তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ, হাঁসফাঁস জনজীবন। গরমের এই তীব্রতা থেকে রেহাই মিলছে না অবলা পশু পাখিরও। এই যেমন ঢাকা চিড়িয়াখানায় ২৫-৩০টি হরিণের জন্য এই বিশাল পরিসরের জায়গা থাকলেও কেবল একটু ছায়ার জন্য গুটিসুটি হয়ে বসে আছে একই জায়গায়। খাঁচার সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও দেখা মিলল না বাঘ আর বনের রাজা সিংহের। গরমে অতিষ্ঠ হয়ে ঘরের মধ্যেই দিন পার হচ্ছে বাঘ সিংহের। গেল টানা কয়েক সপ্তাহ গরমে যেমন থমকে গেছে পশু পাখির কোলাহল, তেমনি কমে গেছে দর্শনার্থীর সংখ্যাও। শিশুদের আবদার মেটাতে যারা আসছেন হতাশ হচ্ছেন তারাও। এখন দেখছি শুধু চিত্রা হরিণ আর সব খাঁচার ভিতরে। হরিণ দেখতে পাচ্ছি, আমি বাঘ দেখতে পাচ্ছি না। শুরু ক্লান্ত হচ্ছি, তারপর পানি খেয়েছিলাম। এই পরিস্থিতিতে পশুদের জন্য বারবার গোসলের ব্যবস্থার পাশাপাশি রাখা হয়েছে বিশেষ জলীয় খাবারের। পশু পাখিগুলোকে আমরা পানি স্প্রে করছি, কোনো কোনো জায়গাতে ছাদের উপর আমরা গাছের ডাল দিয়ে দিয়েছি, কোথাও চট ভিজিয়ে ফ্লোরে রেখেছি। পর্যাপ্ত ইলেকট্রোলাইট এবং ভিটামিন সি সরবরাহ করছি। যে খাবারের মধ্যে আপনার তরমুজ এই জাতীয় খাবার আমরা আমাদের পাখিগুলোকে সরবরাহ করছি। এদিকে কিছু খাঁচায় প্রাণীর সংখ্যা বেড়ে যাওয়া, জায়গা সংকুলান না হওয়ায় এগুলো বিক্রির উদ্যোগ নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জলহস্তি কমানোর প্রস্তাব করেছি। দেশি ঘোড়া এবং অ্যারাবিয়ান হর্স এগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কবুতর, এইভাবে আমাদের 10টি প্রজাতির পশু পাখি আমরা কমানোর জন্য প্রস্তাব করেছি। এগুলো বাংলাদেশ সরকার কর্তৃক অর্থাৎ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনের পর তার মূল্য নির্ধারণ করা হবে এবং মূল্য নির্ধারণ করার পরেই এটি বিক্রির ব্যবস্থা করা যাবে। গরমের তীব্রতা কোনোভাবে ঠেকানো গেলেও ভাবনা কাটেনি কর্তৃপক্ষের। শঙ্কা আছে আবহাওয়ার বড় পরিবর্তনের কারণে পশু পাখির নানা রোগবালাইয়ে আক্রান্ত হবারও। চেষ্টা করছি এদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো বৃদ্ধির জন্য। শরীয়ত খান, RTV, ঢাকা। তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর আগামী শনিবার থেকে মাধ্যমিক বিদ্যালয় স্বাভাবিক হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদান। আর রোববার থেকে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। রমজান মাস, ঈদুল ফিতরের ছুটি শেষে কিছু প্রতিষ্ঠান চালু হলেও একদিন পর দেশ জুড়ে চলা তাপপ্রবাহের কারণে তা আবার বন্ধ করে দেওয়া হয়। কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকলেও হাইকোর্টের নির্দেশনার পর সব প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রাখে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শিক্ষা ঘাটতি পূরণের জন্য মাধ্যমিক পর্যায়ে এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও ক্লাস চালু থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও লড়াই মূলত আওয়ামী লীগের একাধিক নেতা এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। প্রথম ধাপে ১৫০টি উপজেলা নির্বাচনে প্রার্থীদের বেশিরভাগই আওয়ামী লীগ নেতা। এছাড়া সংসদ সদস্যদের আত্মীয় এবং ঘনিষ্ঠজনরা প্রার্থী হয়ে নির্বাচনে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ উঠেছে। গাজীপুর, বগুড়া এবং জয়পুরহাট প্রতিনিধির তথ্যছবিতে নির্বাচনী মাঠের খবর জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 5 প্রার্থীর 4 জনই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। বগুড়ায় 5 প্রার্থীর সবাই এবং জয়পুরহাটের কালাই, খেতলাল ও আক্কেলপুরে 9 জনের 6 জনই আওয়ামী লীগ নেতা। অন্যান্য উপজেলাতেও প্রায় একই অবস্থা। গাজীপুর সদরে আনারস প্রতীকে রিনা পারভিন, কাপ পিরিচে মোহাম্মদ শফিকুল ইসলাম, দোয়াত কলমে মোহাম্মদ কফিল উদ্দিন ও মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়বেন আতিকুজ্জামান। বিএনপি নির্বাচন বর্জন করলেও ঘোড়া প্রতীক নিয়ে মাঠে সরব গাজীপুরে দলটির অন্যতম নেতা মোহাম্মদ ইজাদুর রহমান চৌধুরী। গত নির্বাচনে আমি নির্বাচনে অংশগ্রহণ করি এবং জয়লাভ করি। বিগত 5টি বছর আমাদের গাজীপুর উন্নয়নের প্রকল্প নিয়েও আমি অনেক কাজ করেছি।
প্রায় 40 বছরের উপরে আমি দেশের মানুষের সেবা দিয়ে আসছি। গাজীপুর সদর উপজেলা এই 1,26,000 প্লাস ভোটারের আমি যেন একজন শিক্ষক হিসাবে আমার দায়িত্ব পালন করতে পারি সেদিকে দৃষ্টি রেখেই কাজ করে যাচ্ছি। এদিকে বগুড়া সারিয়াকান্দিতে স্থানীয় সংসদ সদস্য শাহাদারা মান্নানের পুত্র সাখাওয়াত হোসেন সজলের প্রার্থিতা নিয়ে নানা অভিযোগ অন্যদের। যেহেতু মা এমপি, এই এমপির প্রভাবকে খাটায় তারা ভোটে জয়যুক্ত হওয়ার চেষ্টা করতেছে। এছাড়া বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা শাহজাহান আলী, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি প্রকৌশলী আব্দুস সালাম এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহমেদও লড়ছেন নির্বাচনে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কথা জানালেন এই কর্মকর্তা। এখানে একদম শতভাগ অবাধ এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের রিটার্নিং অফিসার মাননীয় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা এখানে কাজ করতেছি। সৈয়দ মাহমুদ, RTV। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালী, সেনবাগ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় 31 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে চেয়ারম্যান পদে 11, ভাইস চেয়ারম্যান পদে 9 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 11 জন প্রতিদ্বন্দ্বী প্রতীক বরাদ্দ পান। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আরা, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নওয়াবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন সহ সেনবাগ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা। আগামী 21 মে অনুষ্ঠিত হবে এ 3টি উপজেলার ভোট গ্রহণ। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তাই 7 জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচন বর্জন করছে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীর উত্তর বাড্ডায় চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে খাবার, পানি এবং স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেছেন। এত নিপীড়নের মধ্যেও লুটপাট এবং টাকা পাচারকারীদের কাছে মাথা নত না করে মানুষের অধিকার আদায়ের কর্মসূচি বিএনপি পালন করেছে বলেও মন্তব্য করেন রিজভী। আওয়ামী লীগের মনোনীত যারা, তারা শূন্য ভোটারের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন করতে চায়, তো সেইখানে বিএনপি অংশগ্রহণ করতে পারে না। এই কারণেই যথার্থ সিদ্ধান্ত এই নির্বাচন বর্জনের জন্য আপনারা সারা বাংলাদেশে যেখানে উপজেলা নির্বাচন হবে সেইখানে জনগণকে গিয়ে আপনারা ওই নির্বাচন বর্জনের। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই দেশের সার্বিক উন্নয়ন হয়েছে বলে জানান সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এই সরকারের কারণে সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়েছে, দেশের মানুষের মর্যাদা নিয়ে চলতে পারে। আব্দুল হাইয়ের মতো ত্যাগী নেতাকর্মী ছিলেন বলেই তা সম্ভব হয়েছে বলে জানান সরকার প্রধান। এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। শোক প্রস্তাবের উপর আলোচনা শেষে আগামী রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তার সাথে কিন্তু সংগ্রামের পথ বেয়ে আওয়ামী লীগ সরকার এসেছে, আর আওয়ামী লীগ সরকার এসেছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের সার্বিক উন্নয়ন হয়েছে, মানুষের সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়েছে, বাংলাদেশের জনগণ আজকে একটা মর্যাদা নিয়ে চলতে পারে বিশ্ব দরবারে। এবং এটা আমার পক্ষে সম্ভব হয়েছে এই জন্য যে আব্দুল হাইয়ের মতো এই ধরনের ত্যাগী নেতা কর্মী ছিল বলেই। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। এর আগে বেলা 11টায় বিশেষ জজ আদালত 4 এ হাজির হন ডক্টর ইউনূস। আগামী 2 জুন অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। শাকিলা করিমের রিপোর্ট। 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ গঠন শুনানির প্রথম দিনেই পিছিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলার বিচার কাজ।
আদালতে হাজির হয়ে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন দাখিল করেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুস সহ 14 আসামি। এর মধ্যে গ্রামীণ টেলিকমের 7 পরিচালক রয়েছেন। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও দুই পক্ষের বক্তব্য শুনে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। একই সাথে মঞ্জুর করেন জামিন। ডক্টর ইউনুস বলেন, সুদখোর দুর্নীতিবাজ বলে তাকে যেসব বিশেষণ দেয়া হচ্ছে এসবের ব্যাখ্যা তার অজানা। আজকে যে অভিযোগ, এই জোচ্চুরি, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, এগুলো সত্য কিনা নাকি এই সুদখোরের মতো কথাবার্তা, এগুলো সেটা আপনাদের বিচারের জন্য ছেড়ে দিলাম। আমি আপনাদের বিবেচনায় বিশ্বাসী। ইউনুসের আইনজীবীর অভিযোগ, আদালত নিয়ন্ত্রণ করছে সরকার। বিচারককে ভিন্ন দিকে নিতে এমন অভিযোগ দাবি দুদকের। দেশ পরিচালনার দায়িত্ব হচ্ছে সরকারের, সুতরাং সমস্ত কল কবজা নাড়ার একমাত্র এই হচ্ছে সরকার। সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে সব বন্ধ হয়ে যাবে। মামলাটিকে বিভ্রান্ত করার জন্য তার একটা মতাদর্শ আছে, সেই মতাদর্শের কারণে তিনি এই ধরনের কথাবার্তা বলেন। দুর্নীতি দমন কমিশনের যে আইনের ধারা আছে সেই মোতাবেক শিডিউলভুক্ত অপরাধ, সুতরাং সেখানে থেকে নিয়ন্ত্রিত বক্তব্য দেওয়ার জন্য আমি তাকে সবিনয়ে আনন্দ করব। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে গেল 1 ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। শাকিলা করিম, RTV, ঢাকা। মৃত্যু সনদ জালিয়াতির মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামি পক্ষের আইনজীবীর দাবি, প্রতিহিংসার শিকার মিল্টন। এর আগে এই মামলায় 7 দিনের রিমান্ড চায় মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ বলেন, রাতের আধারে মিল্টন মরদেহ দাফন করতেন, সিটি কর্পোরেশনের সিলও নিজেই মারতেন। রফিকুল ইসলামের সহায়তায় সাদিয়া কানিজের রিপোর্ট। মানবতার ফেরিওয়ালা মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগে বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে আটক করে গোয়েন্দা পুলিশ। রাতেই মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে মৃত্যু সনদ জালিয়াতি, হত্যা চেষ্টায় মারধর ও মানব পাচারের অভিযোগে 3টি মামলা হয়। গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মৃত্যু সনদ জালিয়াতির মামলাটি দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, মিল্টন যেসব লাশ দাফন করেছেন তার সবগুলো মৃত্যু সনদই ছিল ভুয়া। এ মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এবং এই ঘটনাটা আরো কারা কারা জড়িত সেগুলো বের করতে হবে, কারণ এরা দেশের শত্রু, সমাজের শত্রু, ভালো মানুষের মুখোশ করে তারা এই ধরনের অপকর্ম। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, এই মামলার কোনো ভিত্তি নেই। যে বাধা আসে আজকের মামলা সেই বাধাগুলোই আসছে, এবং এই মামলার মধ্যে প্রসিকিউশন বলেছে যে মেডিকেল সার্টিফিকেট আমি নাকি জাল করেছি। আমি বিজ্ঞ আদালতকে বলেছি যে একটা মেডিকেল সার্টিফিকেট দেখা, যে সার্টিফিকেটটা আমি জাল করেছি। এর আগে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, মিল্টনের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সব তথ্য বেরিয়ে আসবে। রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং ওই সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই করতেন, এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। এটা আমরা বাদী হয়ে একটা মামলা করেছি। আর বাদী আরও 2টা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে। তার বিরুদ্ধে মোট 3টে মামলা। এসব অপরাধের সঙ্গে তার স্ত্রীর সম্পৃক্ততা আছে কিনা তা নিশ্চিত হতে প্রয়োজনে তাকেও জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা। কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেই প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করব। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অসহায় দুস্থ মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠে আসে। এসব অপকর্ম আমলে নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন গত 28 এপ্রিল পুলিশকে ব্যবস্থা নিতে বলে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের 36 জনকে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় 61 ভরি স্বর্ণালংকার, নগদ 7,90,000 টাকা উদ্ধার করা হয়। মূলত চোর চক্রের সদস্যরা ঈদের আগে এবং পরে এসব চুরি করেছিল বলে জানায় পুলিশ। দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। সাদিয়া কানিজের সহায়তায় মারুফ রেজা রিপোর্ট।
ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন ও রশিদের বর্ণনায় গেল 13 থেকে 19 এপ্রিলের কোনো এক সময়ে ধানমন্ডি মডেল থানায় 33 নম্বর বাসায় দুর্ধর্ষ চুরি হয়। চোরেরা নিয়ে যায় 41 ভরি স্বর্ণসহ নগদ 7 লাখ টাকা। মামলা দায়ের পর তদন্তে নামে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। ভিডিও ফুটেজ পর্যালোচনা আর তথ্য প্রযুক্তির সহায়তায় 26 এপ্রিল ঢাকার পূর্ব নাখালপাড়া থেকে গ্রেফতার করা হয় চুরির ঘটনার মূল হোতা গিয়াসউদ্দিনকে। সেই সঙ্গে জব্দ করা হয় চুরি হওয়া স্বর্ণ আর নগদ টাকা। উদ্ধার হয় চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও ধারালো অস্ত্র। চুরিটা করে তারা মাটির নিচে পুঁতে রেখেছিল আর ভেবেছিল যে যখন পুলিশ থেমে যাবে, তখন তারা একা মাটির নিচে থেকে তুলে এটা আবার তারা ভাগ বাটোয়ারা করবে। কিন্তু আমাদের ডিবি পুলিশের কাজ করছিল, কাজ করার তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি পাকুন্দিয়া থেকে, কিশোরগঞ্জ থেকে। গ্রেপ্তার পর তাদেরকে দিয়ে আমরা ওই মাটির নিচ থেকে স্বর্ণগুলি আমরা তুলেছি। এছাড়াও ঈদের আগে পরে মিলিয়ে রাজধানীর ওয়ারি সহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিথিল চোর চক্রের 36 সদস্যকে গ্রেফতার করে ডিএমপি গোয়েন্দা বিভাগের একাধিক টিম। উদ্ধার হওয়া মোট স্বর্ণের পরিমাণ 41 ভরি আর নগদ অর্থের পরিমাণ 7,90,000। তারা কোথায় কোথায় চুরি করেছে আমরা সেটা খুঁজে বের করব। আমরা মনে করি যারা এই গ্রিল কাটা চোর তারাই একসময় বড় অপরাধে পরিণত হয়, ডাকাতি কাজে জড়িত হয়ে যায়। আমরা মনে করি চুরির ঘটনা যেখানেই ঘটবে আমরা আমাদের ডিবি তাৎক্ষণিক সে মামলাটা আমরা ছায়াতদন্ত করে দ্রুত বের করার চেষ্টা করব। আপনাদের কাছে যদি এরকম কোনো তথ্য থাকে সেটা আপনারা তাৎক্ষণিক থানায় মামলা রুজু করার কথা বলবেন এবং আমাদেরকেও একটা কপি দিতে বলবেন। সংবাদ সম্মেলনে জানানো হয় রাজধানীর যেখানেই চুরি হোক না কেন অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে ডিবি পুলিশ। আমাদের কথা হলো কোনো ঘটনা যদি ঘটে যায় আমরা কোনোটাকে আনটাচ করি না। মারুফ রেজা, RTV, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতার সুযোগে বাংলাদেশের অবস্থান নিয়ে RSF-কে মিথ্যে তথ্য দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক MA আরাফাত। বিষয়টি নজরে এনে সরকার লিখিত চিঠি দিয়েছে বলে জানান তিনি। এরা বলে আগামীতে র্যাঙ্কিংয়ে উন্নতি করলে আবারও আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। দুপুরে ডিআইবি কার্যালয়ে ওয়ার্ল্ড বেস্ট ফ্রিডম ডে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। There were some false or incorrect information. RSF এর প্রতিবেদনে কিছু ভুল ও অসত্য তথ্য রয়েছে। বিষয়টি নিয়ে আমি তাদের কাছে একটি চিঠি লিখেছি। এরপর তারা কিছু তথ্য মুছে দিয়েছে। তবে র্যাঙ্কিংয়ে এখনো পরিবর্তন আসেনি। আমরা আশা করব আগামীতে প্রকাশিত র্যাঙ্কিংয়ে সেটার প্রতিফলন ঘটবে। হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারে 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। গেল রাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরের হরিতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন পটুয়াখালীর জামাল মিয়া, তার স্ত্রী কামরুন নাহার, ছেলে অনন্ত এবং ছোট ভাই এনামুল। নিহত অন্যজন প্রাইভেট কার চালক হারুন ব্যাপারী, তার বাড়ি বরিশালে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায় সিলেটে মাজার জিয়ারত শেষে প্রাইভেট কারে করে ঢাকার সাভারে ফিরছিলেন তারা। গেল রাত 2টার দিকে মাধবপুরের হরিতলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের চালক সহ 5 জন নিহত হন। এদিকে গেল রাতে পটুয়াখালীর কলাপাড়ায় পিকআপ ভ্যান এবং মোটরসাইকেল সংঘর্ষে সাইদুর রহমান দুলাল নামের এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে, আর এ সময় তার স্ত্রী এবং সন্তান গুরুতর আহত হন। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত 8 বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে। লিবিয়া থেকে বিমানযোগে দুপুরে লাশগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। নিহতদের 5 জন মাদারীপুরের ও 3 জন গোপালগঞ্জের। এদিকে মরদেহ হস্তান্তরের আগে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। তবে পুলিশের এমন ঘোষণার পর উত্তেজিত হয়ে ওঠেন স্বজনরা। ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের দাবি করেন তারা। বিমানবন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, 8 বাংলাদেশের মৃত্যুর ঘটনায় মানব পাচার ও হত্যা মামলা হয়েছে, তাই ময়নাতদন্ত লাগবে। অমুক কেস করছে তমুক কেস, কোনো কেস নাই, পুরা ধান্দাবাজ, কোনো কেস নাই। সম্পূর্ণরূপে এরা এখানে বসে শুধু আটকাইতেছে, এগুলো লাশগুলো নষ্ট হইতেছে, জায়গা বসে নষ্ট হইতেছে, দৌড়াইতে আর লাশ আনছে, আজকে লাশ আটকাইয়া সবকিছু করতেছেন। এটা কোন ধরনের আইন? যেহেতু এটি হত্যা মামলা এবং এই 8 জনের নাম উল্লেখপূর্বক হচ্ছে যে এই মামলাটি হয়েছে, সুতরাং আমাদের এখানে একজন ম্যাজিস্ট্রেটের হচ্ছে নেতৃত্বে এটি সুরতহাল করে তারপরে লাস্ট হস্তান্তর আমাদের প্রোগ্রাম, এটি হচ্ছে প্রক্রিয়া। ম্যাজিস্ট্রেট যদি প্রয়োজন মনে করে যে এটি পোস্টমর্টেম প্রয়োজন, আমরা সে প্রক্রিয়ায় যাব।
বাজারে যেসব চাল আছে এতে শুধু কার্বোহাইড্রেট ছাড়া কিছুই নেই। অতিরিক্ত পলিশ করায় সেসব চালে পুষ্টি উপাদান থাকে না, তাই চালে পুষ্টি মিশিয়ে ভিজিডি এবং খাদ্য বান্ধব চাল বিক্রি করছে সরকার বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁ সার্কিট হাউস সম্মেলন কক্ষে বোরো সংগ্রহ অভিযান 2024 উপলক্ষে এক মত বিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেছেন। মন্ত্রী বলেন, সরকারিভাবে সে সকল চাল বিতরণ করা হবে, আর মিলাররা যে সকল চাল বাজারজাত করবে এমন সব চাল পলিশি ছাড়া বাজারজাত করা হবে। এ সময় জেলা প্রশাসক গোলাম মাওলা, পুলিশ সুপার রাশেদুল হক, জেলা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। একটা অভাগা জাতি, আমরা চাউলে শুধু কার্বোহাইড্রেট ছাড়া কিছুই পাই। এত পালিশ করার ফলে যে সমস্ত চাউলে যে উপাদানগুলি থাকে, ভিটামিনযুক্ত উপাদান, এগুলো কিন্তু কোনোটাই থাকে না, যার জন্য আমরা পুষ্টি মিক্স করে আবার ভিজিডি এবং খাদ্য বান্ধবে আমরা সরকারিভাবেও যেটা পারচেস করব এবং তারা বাজারেও যেটা পারচেস করবে সেটা পালিশ ছাড়া চাল, একদম কোম্পানি হোক, বড় মিল হোক, হাস্কিং মিল হোক, তারা পালিশ ছাড়া, টোটাল মার্কেট যদি পালিশ ছাড়া হয় তাহলে আমরা চাউলে পুষ্টিটা পাবো। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সফলভাবে নিজেদের অবস্থান জানানোর জন্য প্রথমবারের মতো অনুমোদিত জাতীয় লজিস্টিক নীতি 2024-এর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিতকরণের লক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অবহিতকরণ সভা আয়োজন করা হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ করতে জাতীয় লজিস্টিক নীতি গেম চেঞ্জারের ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর মিরপুর সেনানিবাসের এনডিসি অডিটোরিয়ামে কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী। এ সময় তিনি জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকল ফেলোদের প্রতি আহ্বান জানান। 3 সপ্তাহব্যাপী পরিচালিত কোর্সে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক সুভাষ সিংহ রায়, এফবিসিসিআইয়ের পরিচালক তসফিয়া জসিম সহ সরকারি এবং বেসরকারি সংস্থার মোট 31 জন ফেলো অংশগ্রহণ করেন। তারকাদের ঝলমলে উপস্থিতিতে লাক্সের 100 বৎসর উদযাপন উপলক্ষে এই ব্র্যান্ডের নতুন ফর্মুলার সাবান এনেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। সোমবার রাতে দেশের লাক্স তারকাদের উপস্থিতিতে ঢাকার রেডিসন ব্লু হোটেলে নতুন ফর্মুলার লাক্স সাবানের উন্মোচন করে বহুজাতিক কোম্পানি। অনুষ্ঠানে জানানো হয়, নতুন ফর্মুলার এই সাবান ভিটামিন সি ও ভিটামিন ই যুক্ত। নতুন এই সাবানে আরও উন্নত ফর্মুলেশন নিয়ে আসা হয়েছে, যা ভোক্তাদের দেবে উজ্জ্বল ত্বক বলে দাবি করা হয় অনুষ্ঠানে। এ সময় তারকাদের হাতে পুরস্কার তুলে দেন জাভেদ আক্তার, নীলুষী জয়তি লেকে ও ইউবিএল এর ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। তীব্র দাবদাহে শ্রমজীবী মানুষের মধ্যে বিআরটিএ ভবন প্রাঙ্গণ বনানী স্পটে বিতরণ কার্যক্রম শুরু করেছে নুসরাত জাহান তমা ফাউন্ডেশন। আগামী 15 দিন প্রতিদিন 500 বোতল পানি বিতরণ করবে সংস্থাটি। সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রধান উপদেষ্টা বিআরটিএ পরিচালক কামরুল ইসলাম চৌধুরী এবং সংগঠনের সভাপতি তাহেরা আক্তার চৌধুরী এ সময় উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। ইতোপূর্বে এই সংগঠনের উদ্যোগে পবিত্র রমজানে 200 জন ছিন্নমূল মানুষের জন্য ইফতারের আয়োজন এবং 50 জন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে শুরু হয়েছে 3 দিনব্যাপী 6ষ্ঠ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। সকালে মিরপুর সেনানিবাসের সম্মেলনের উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও গবেষকরা অংশ নেন। সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, সম্মেলনের মাধ্যমে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে নতুন ও টেকসই প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে। আগামী শনিবার MIST-তে আন্তর্জাতিক এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ শ্রমজীবী জনসাধারণের মাঝে নিরাপদ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেছে ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ। দুপুরে মে দিবস উপলক্ষে মতিঝিলের শাপলা চত্বরে সংগঠনটির পক্ষ থেকে এই কর্মসূচি অনুষ্ঠিত করা হয়। আর এ সময় মার্কেন্টাইল ব্যাংকের সিএফও এবং ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ এর সভাপতি ডক্টর তাপস চন্দ্র পাল, সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা, ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাবের সদস্য মুকিতুল কবির, তরিকুল ইসলাম এবং মোহাম্মদ আব্দুল হামিদ সোহাগ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এই ওয়েলফেয়ারটা শুধু ব্যাংকারদের ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না, যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সাথে আমরা সরকারের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। সকল সংগঠনের প্রতি উদাত্ত আহ্বান জানাই, সবাই মিলে যদি আমরা তাদের পাশে দাঁড়াই, আমরা অন্তত একটু হলেও মানুষের মনে স্বস্তি এবং শান্তি দিতে পারবো। পরম করুণাময়ের কাছে আমরা প্রার্থনা করি অতি শীঘ্রই যেন বাংলাদেশের সব জায়গায় বৃষ্টি হয় এবং তাপদাহ কমে। চট্টগ্রাম নগরী চকবাজার কাপাসগোলা রোডে বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নতুন আউটলেটে যাত্রা শুরু করলো রিটেল চেইন সুপার স্টোর হ্যাপি মার্ট। নতুন এই আউটলেটটির উদ্বোধন করেছেন বেঙ্গল পলিমার ওয়ার্কস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ। এ সময় বেঙ্গল রিটেলস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র ইভেন্ট এক্সিকিউটিভ মোস্তাফিজুর রহমান সুমন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শোরুমটিতে প্লাস্টিক ফার্নিচার সহ ওয়্যারহাউস, মেলামাইন, কিচেন অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি পাওয়া যাবে গ্লাসওয়্যার, হোম অ্যাপ্লায়েন্স সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য। নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে হ্যাপি মার্টের এই নতুন আউটলেট দিচ্ছে সকল পণ্যের উপর সর্বোচ্চ 15% পর্যন্ত ছাড়। অফারটি চলবে আগামী 8 মে পর্যন্ত। ফার্নিচার আইটেম যেগুলো আছে, প্লাস্টিক আইটেম, সবকিছু একটা ছাদের নিচে পাওয়া যায়। এটা সবচেয়ে একটা বড় ভোক্তাদের জন্য একটা বড় সুবিধা। কমপ্লেইন বা কোনো রকমের কোনো ডিফেক্টিভ যদি আসে, আমরা এগুলোতে কুইকলি রেসপন্স করে থাকি। দেশে প্রথমবারের মতো ফিলিপাইনের হাইব্রিড ধানের বীজ রপ্তানি করছে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড বাংলাদেশ। এ উপলক্ষে জামালপুরের বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং এর মহাপরিচালক আবু জুবাইর হোসেন বলেন, বায়ারের ধান বীজ বেশি ফলনের এবং রোগবালাই মোকাবেলায় সহযোগিতা করবে। বায়ার ক্রপ সায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম জানিয়েছেন, কৃষকদের বিভিন্ন প্রযুক্তি এবং সেবা দিচ্ছে বায়ার। বড় মৌসুমের হাইব্রিড ধান বীজ উৎপাদনেও সক্ষম হয়েছে। এ সময় সংস্থাটির ডিএই এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে কাল মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। কাগজে কলমে এই সিরিজটি বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি মিশন। সিরিজ জিতে সে প্রস্তুতি সারতে চান অধিনায়ক শান্ত। চট্টগ্রাম থেকে ইমু খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। অনুশীলনে এসে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে হাতুরুর দীর্ঘ সময় আলাপ। বিষয়বস্তু বোঝা না গেলেও এটা স্পষ্ট, সিনিয়র এই ক্যাম্পেইনারের সাথে সিরিয়াস ক্রিকেটীয় আলাপ সেরেছেন হাতুরু। এরপর রিয়াদ প্যাড আপ করে চলে যান নেটে। সেখানে ঘণ্টাখানেক ব্যাটিং করে বল নিয়ে নেটে হাত ঘুরিয়েছেন বেশ খানিকটা সময়। বাংলাদেশ অনুশীলনের পুরো সময় হাতুরু পরখ করে নিয়েছেন তার শিষ্যদের। রিয়াদের উপর এমন বিশেষ নজরে স্পষ্ট, ওয়ার্ল্ড কাপে হাতুরুর বিশেষ পরিকল্পনায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিন অনুশীলনে সাইফুদ্দিন নেটে ঘাম ঝরিয়েছেন, ছিলেন বেশ সিরিয়াস। দীর্ঘদিন পর দলে ফিরে কঠিন পরীক্ষার সামনে এই অলরাউন্ডার, কারণ ওয়ার্ল্ড কাপে তার থাকা না থাকা নিয়ে হচ্ছে যত আলোচনা। অলমোস্ট ম্যাক্সিমাম হয়তো এখান থেকেই প্লেয়ারগুলো ওয়ার্ল্ড কাপে যাবে, সবাই যদি সুস্থ থাকে। ম্যাক্সিমাম, হ্যাঁ, 2-1টা এদিক ওদিক হতে পারে, বাট 3-4টা পয়েন্টের দিকে ফোকাস থাকবে এভাবে আসলে বলা মুশকিল। কারণ আমি চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে প্রত্যেকটা জায়গাতে যেন ফোকাস থাকে। সাগরিকায় ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতায় সিকান্দার রাজার মলিন হাসির নেপথ্যের কারণ হতে পারে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই না করতে পারা। বাংলাদেশের জন্য এই সিরিজ যখন ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির মঞ্চ, তখন জিম্বাবুয়ের জন্য হতাশাকে পেছনে ফেলার চ্যালেঞ্জ। এটা অবশ্যই হতাশার। আমরা বিশ্বকাপে নেই। এই সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ক্রিকেটে রাখতে আমাদের ভালো কিছু করতে হবে।
অধিনায়কত্ব শান্তর জন্য নতুন না হলেও বিশ্বকাপে অধিনায়কত্ব করা শান্তর জন্য একটা নতুন কিছু, আর এই নতুন চ্যালেঞ্জটা শুরু হচ্ছে এই সাগরিকায়। শান্তর জন্য এই সিরিজটা বিশেষ গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।